এই সভায় এসেছেন কেন? মানে বাবলু সবাইকে ডেকেছে এই জন্য খুব সচেতন মানুষ তো তাড়াতাড়ি বলতে পারবে। আর আপনারা সবাই যারা আছেন তারা তাড়াতাড়ি বলতে পারে, কিন্তু মানুষ আমরা যারা তাদের সচেতন হওয়া দরকার। আমি কেন একটা কথা বলছি, কেন একটা কাজ করছি, কেন স্লোগান দিচ্ছি, কেন কেন মিটিয়ে যাচ্ছি, বহু লোক আজকে এই ফারাক্কা দিবসের নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, ওরা জানেও না আজকে একটা ফারাক্কা দিবস কিছু আছে। একটা বড় জাতীয় দৈনিক একটা সবচাইতে বেশি সম্ভবত চলে এই দেশে, তারা আজকের দিনের কোনো নিউজই করে, তাদের কাছে এটা কোনো বিষয় নয়, কিন্তু আমাদের কাছে বিষয়। যে কথাটা সবারই বলবার কথা, কিন্তু অন্যান্য কথা বলতে গিয়ে সম্ভবত বলেননি, সেটা হচ্ছে ফারাক্কার যে চুক্তি হয়েছিল তার মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে, এবং ফারাক্কার চুক্তিটা হয়েছিল এই যে বাংলাদেশকে ভারত ৪৪,০০০ কিউসেক করে পানি দেবে। ৪৪,০০০ কিউসেক মানে কি বলা খুব মুশকিল। কিউসেক বোঝায় কিরকম করে জানিয়ে, কিন্তু একটা পরিমাণ যেটা হিসাব করে দেখা গেছে যে ওই পরিমাণ পানি বাংলাদেশের জন্য লাগবে। কিন্তু এটাই সত্যি যে চুক্তি হওয়ার পর ধীরে ধীরে ভারত ওই পানির পরিমাণ কমিয়ে দিয়েছে। সেটা সবাই জানেন, যে সেদিন বক্তৃতা করলো, ওর বাড়ি তো রাজশাহী। রাজশাহী এখন এই গরমে লু বাতাসের মতো বাতাস পায়, খুবই গরম। মানে রাজশাহীতে দিনের বেলা এরকম সময় রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবেন না, মনে হয় চামড়া পুড়ে যায়। যদি আপনি পদ্মার পাড় দিয়ে হেঁটে যান, আগে যেরকম খুবই সুন্দর লাগতো নদীটা দেখে, নদী থেকে যে বাতাস আসে সেটা যখন আপনাকে স্পর্শ করে তখন ঠান্ডা বাতাস গরমের মধ্যে খুব মজা লাগে না, এরকম কোনো সুযোগ নেই। শুধু রাজশাহী না, ওই সমগ্র অঞ্চল যত ভালো থাকতো সেরকম করে ভালো আর নেই। সেই পানি কমাতে কমাতে এখন কত হয়েছে যে ঈশ্বর দিতে মনে করে এত বড় হার্ডিজ ব্রিজ ওই নদীর উপর দিয়ে এখন গরুর গাড়ি চলে। পদ্মারও বহু জায়গায় মানুষ হেঁটে হেঁটে পার হয়ে যায়। এবং ফেব্রুয়ারির পরে ভারত এই চুক্তি নবায়ন করবে, মানে নতুন করে আবার চুক্তি করবে। কি মনে হয় আপনাদের করবে? ও পারলে তো বাংলাদেশের মানুষকে পুড়িয়ে পারে, ওদের দেশের ওই গুজরাটের লোক তাদেরকে আমাদের দেশের মধ্যে ঢুকিয়ে দেয়। সাথে আবার মনে করেন আজ থেকে ৩০ বছর আগে বাংলাদেশ থেকে কোনো হিন্দু বা যাই হোক যারা গেছে ওইখানে চলে তাদেরকে ফিরে পাঠিয়ে দেয়। এখন হচ্ছে যেটা প্রত্যেক রাতে তারা ওই পানির চুক্তি করবে কি জানি, আমি জানি না, সরকার ভালো বলতে পারে। এই নিয়ে কি কোনো কথাবার্তা শুরু হয়েছে? কোনো লেখালেখি তো নাই, কেউ পত্রিকায় লিখছে না, কেউ টিভিতে বলে নাই। আমরা যারা যারা কথাবার্তা বলি তারাও এই নিয়ে এমন কোনো কথা বলি নাই। কিন্তু আজকের এই দিনে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন দিই। মান্যভাবে বক্তৃতার সঙ্গে একটু অনেকে জানেন যেসব বক্তৃতা একটু নিরস টাইপের হয়, বেশি তত্ত্ব থাকে, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু শুনতে অত মজা লাগে না, অপরাধ ধৈর্য লাগে না। মানে আপনি যদি সিনেমা দেখতে যান তাহলে একটা মারপিটের ছবি দিতে খুব ভালো লাগে, কিন্তু ওই ছবিটাই যদি মনে করেন আর্ট ফিল্ম টাইপের হয়, খুব ভালো ভালো কথাবার্তা বলে, তাহলে বুঝে কাঁচার বাড়ি কি ওইটা ভালো লাগে। বক্তৃতার এরকম হয় যে এই বক্তৃতার মধ্যে নির্যাস বেশি, হয়তো যার গুরুত্ব বেশি, ওইটা ভালো লাগে না। কিন্তু গলা ফাটিয়ে যদি একবার বলে তোকে দেখে নেবো সরকার তুই কি করিস, বলার জন্য এখনই সরকারকে কলেজে ঢুকে, কিন্তু এরকম পারা যায় না। আপনি যত গরম বক্তৃতাই করেন, কাল যদি ভারত চুক্তি করতে রাজি না হয়, আপনি চুক্তি করতে যে বাধ্য করতে পারবেন সেটা কিভাবে জানেন কি? প্রফেসর ইউনুস কি পারবে?
উনি রোহিঙ্গাদের কাছে বক্তৃতা করতে গেছেন, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে গিয়ে বক্তৃতা করেছেন না আগামী ঈদের মধ্যে বা আগামী ঈদে আপনারা বাড়িতে গিয়ে ঈদের নামাজ পড়তে পারবেন। রোহিঙ্গাদেরকে বলেছেন। রোহিঙ্গারা যেতে পারবে? কথা বুঝেছেন আমার প্রশ্ন? যে রোহিঙ্গা 12-13 লাখ এখন আমাদের দেশে আছে, ওই 12-13 লাখ রোহিঙ্গা আগামী ঈদে বাড়ি যেতে পারবে? যে 12-13 বাদ দেন না, 1 লাখ যেতে পারবে? কোনো গ্যারান্টি জানি না। বলতে পারি না। অনেকে আমার মনে করে বাপরে ডক্টরের কাছে জাদু জানে, কত কি করে ফেলছে, উনি পারতেও পারছে। হ্যাঁ, এটা ঠিক যে ইংলিশ সাহেবের সরকার আসবার পরে ওরা শেখ মুজিবের মতো পা চাটে না, ওরা শেখ মুজিবের মতো হাঁটু বেড়ে বসে থাকছে না। মোদী সাহেব কি বলে তাই আমাদেরকে পালন করতে হবে। তারা নিজেদের মতো করে নিজেদের কথা বলে এবং বহু জায়গাতে আছে। মনে হয় আগে যেমন সেলফি তোলার জন্য শেখ হাসিনা বাইরের ভিতরে দৌড় দিত না, দেখেছেন ছবি মনে আছে? এখন আমেরিকার অনেক বড় বড় লোক, বিশ্বের বড় বড় মানুষ যারা বাইডেনের সমান বা বাইডেনের চাইতেও বড়, তারা আমাদের ইউনিসেফের সাথে এসে ছবি তোলে। তারপরেও আমি বলি ডক্টর ইউনুসকে এত সম্মান দেওয়ার পরে আমি বলি উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, মানে প্রধানমন্ত্রীর সমান। ওনাকে যদি ভারতের প্রধানমন্ত্রী দেখাই না করে, এই ফারাক্কা নিয়ে কথা না বলে চুক্তি করতে রাজি হয়, তাহলে ভারতকে বাধ্য করা যাবে এইরকম কিছু তো নেই। এই যে শুনলেন না, নদী যেটা ভারতের মধ্যে দিয়ে গেছে, দুনিয়াতে তো আইন কানুন থাকতে পারে, দূরে চলবে কেমন? যে জায়গা থেকে নদীটা শুরু হয়েছে, তারপরে নদী যতদূর দিয়ে গেছে, আমার দেশের মধ্যে দিয়ে নদী যদি বইতে থাকে, আমি সেই নদীর পানি পাবো না। আপনি নিজের দেশের মধ্যে বাদ দেশে পানি নিয়ে যেতে পারেন? পারলে তাহলে দুনিয়া চলবে কি? অতএব এরকম করে রাষ্ট্রসংঘ মানে সারা দুনিয়ার যতগুলো দেশ আছে তাদের দিয়ে যে জাতিসংঘ, তার কতগুলো বিধান আছে। দুঃখজনক হচ্ছে সেই বিধান আমাদের দেশে কার্যকর নয়। আমরা সেই রকম কোন আইনে স্বাক্ষর করি নাই। ভারত করেনি, চীন করেনি। খেয়াল করবে, বেশি নদী তো চীন থেকে নদী বেরিয়ে ভারতের মধ্যে দিয়ে গেছে। কোন কোন নদী নিশ্চয়ই, অনেকগুলো নদী ভারত থেকেও উৎপন্ন হয়েছে বা শুরু হয়েছে, কিন্তু এই নদীগুলো সেই দেশ দিয়ে আসে। চীনও কোনো জায়গাতে এরকম বাধা তৈরি করেছে, যেটা ভারত অভিযোগ করে। তো ভারত তো চীনের সাথে পারে না, বাংলাদেশের সাথে পারে। তাদের চীন তার মতো করছে, ভারত আমাদের উপরে আবার এই বল চলার চেষ্টা করছে। কি করা দরকার? ঠান্ডা মাথায় ভাববেন, চিন্তা করবেন, আমাদের রাজনৈতিক নেতাদেরকেও ভাবতে হবে এবং তারা সেই রকম কর্মসূচি নিতে হবে যাতে এটা আমরা পেতে পারি। আমাদের তো অ্যাটম বোমা নেই। অ্যাটম বোমা থাকলে কি হতো বলেন তো? ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা নদী আছে, সিন্ধু নদী। এই সিন্ধু নদীর উপরে ভারত বাঁধ দিয়েছে। এই সিন্ধু নদীর পানি পাকিস্তানের লাগে এবং পাকিস্তান প্রতিবাদ করেছে, কথাবার্তা বলেছে এবং ভারত স্বীকার করেছে যে তোমাদের যত পানি লাগবে সেই পানি আমরা দেব। তারা নিয়মিত সেই পানি দেয়। যদি পানি না দেয় তাহলে কি হবে? পাকিস্তান এত বড় দেশ, ওদের মিসাইল আছে, ভারতেরও আছে মিসাইল পর্যন্ত। যেরকম গুলি করলে গুলি গিয়ে আপনার বুকের মধ্যে রাখতে পারে, আমি এখান থেকে গুলি করলে আপনার বুকের গুলি রাখতে পারে। এইখান থেকে যদি মিসাইল মারে, এটাকে একটা তীর মনে করে, কিন্তু সেটার অনেক বেশি ধ্বংস করবার শক্তি আছে। সেই মিসাইল এখান থেকে গিয়ে দিল্লিতেও হয়, ওটা যতখানি শক্তি দিয়ে তাকে তৈরি করা হয়। পাকিস্তান বলতে পারে তুমি যদি সিন্ধুর পানি না দাও, ওই বাঁধ আমি মিসাইল দিয়ে উঠিয়ে দেবো। মিসাইল দিয়ে যদি না পারি তাহলে বোমা মেরে আরো বেশি অ্যাটম বোমা দিয়ে তোমাদের উড়িয়ে দেবো। তো আটমিক বোমা আছে। নর্থ কোরিয়ার এক প্রেসিডেন্ট একটা পাগল টাইপের লোক, সে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে হুমকি দিত, ভাই তোমার সাথে আমি যুদ্ধে পারবো না, কিন্তু অ্যাটম বোম মেরে দেবো।
আরে আমি তো একটা পাগল টাইপের, সেই মনে করে ওটা তো আমার চেয়ে বড় পাগল, যদি সত্যি সত্যি কোনো মেরে দেয় তাইলে শক্তি এরকম। এই যে বললেন না, খুব চমৎকার কথা, শক্তি এবং শান্তি, কথাটা মনে রাখবেন। উনি কতদূর মূল্যবান কথা বলেছে, উনি বুঝে মানে বুঝে বা বলতে যে এটার মূল্য কতখানি বুঝে এই মুহূর্তে বলেছে আমি জানি না, কিন্তু খুবই মূল্যবান একটা কথা। পৃথিবীতে শান্তি খালি কুতু কুতু করে ভালো ভালো কথা বলা হয় না, শান্তি আনবার জন্য কেউ যাতে আপনার কথা শোনে, কথা শোনাবার মতো শক্তি, সম্মান, সেটা আপনার থাকতে হবে। আমাদের যিনি এখন দেশ চালাচ্ছেন তার সারা দুনিয়ার মধ্যে এরকম সম্মান আছে, তার কথা লোকে শোনে, কিন্তু মোদি তো শোনে না। মোদি যদি না শোনে তাকে কেউ শুনতে বাধ্য করবে, তার কোনো গ্যারান্টি নেই। এবং বলছি আমাদের আণবিক শক্তি আছে। পাকিস্তান খায় না খায় বোমা বানিয়েছে, মানুষ খেতে পাক না পাক মিসাইল তৈরি করছে। আমরা আমাদের দেশের মানুষের ভালো করবার চেষ্টা করেছি, অবশ্য সবাই তো ভালো করবার চেষ্টা করেছি। শেখ হাসিনা তো চুরি করতে করতে পুরো দেশই শেষ করে দিয়েছে। ওনার পিতা শেখ মুজিব কি করেছিল, তার আমরা তো দুর্ভিক্ষ হয়েছে, দেশ চালাতে পারেনি, শেষ দিকে পাঠশাল করেছে। তো সব শাসক আমাদের যে দেশের মানুষের কল্যাণের জন্যই করেছে এরকম নয়। আর বেশিরভাগ সময় তো আওয়ামী লীগ শাসন করছে, আওয়ামী লীগ তো সব সময় ভারতের সামনে জিহুদি করেছে, ওদের দিয়ে কিছু হয়নি। অর্থাৎ এখন মানে যেরকম বলে না, আর অধীনের লোককে বলে এটা করো ওইটা করো, শেষ পর্যন্ত সে কিছুই করতে পারে না, বলে তুই কিছুই করতে পারিস না, আবার পিঠ চুলকে দেয়। বাংলাদেশ ভারত এরকম করে নির্দেশ করতে পেরেছে, যেরকম খুশি সেরকম করে বাংলাদেশকে দিয়ে চালিয়েছে। এখন আমরা সেরকম চলতে চাই না। জুন জুলাইয়ের পরে বাংলাদেশের মানুষ এখন মনে করে তাদের মধ্যে ওই পাকিস্তানিরা যেরকম ভারতের সঙ্গে লড়াই করে। আচ্ছা, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, বলেন এইবার যে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলো, তাতে কে জিতল? পাকিস্তান পত্রিকা বেশি, পাকিস্তান জিতেছে কেমনে বলেন? কেউই যেতে নাই, কিন্তু আমাদের দেশের মানুষ মনে করে পাকিস্তান জিতেছে। একটা ঘটনা কি হয়েছে জানেন? চীন আর ভারতের মধ্যে যখন যুদ্ধ লেগেছিল, তখন চীন ছোট ছোট লোকগুলোর নাম দৌড়তে দৌড়তে ভারতের বহু জায়গায় দখল করে ফেলেছে। তারপরে যখন যুদ্ধ শেষ হয়েছে, তখন আবার ভালো মানুষের মতো জায়গা ছেড়ে চলে গেছে, বুঝিয়ে দিয়েছে চাইলে তোর জায়গা আমি নিতে পারি, দখল করে রাখতে পারি, কিন্তু আমি দখল করে ছেড়ে দিলাম, ঠিক আছে তোরাই থাক, তোদের দয়া না। ভারত তো পাকিস্তানের কোনো জায়গা দখল করতে পারেনি, বরঞ্চ উল্টা হয়েছে, সবসময় বলেছে ওরা আমাদের মেরেছে তাই পাল্টা পাচ্ছি। শুরু থেকেই ব্যাপারটা হয়েছে, এবং যুদ্ধটা যে শুরু হয়েছে কার দোষ? বেশিরভাগ লোক মনে করে ভারতের দোষ। এই পরিস্থিতিতে পাকিস্তান যেটা করেছে, যা করতে পেরেছে, ভারত এই যুদ্ধেরই একটা প্রভাব অন্য জায়গাতেও রাখতে চায়। যে কোনো মূল্যে হোক না কেন, ভারত আমাদেরকে শান্তিতে থাকতে চায় না। তারা চায় না যে আওয়ামী লীগ এখানে না থাকতে পারে। এখন একটা বিতর্ক দেশের মধ্যে চলছে, দেখেন তো, সবাই মোটামুটি ইউনিসেফের সরকারকে পছন্দ করে না, সবাই বোধহয় করে, সবাই করে। এখন আস্তে আস্তে সমর্থন কমেও যাচ্ছে, কারণ ইউনিস সাহেব আবার মনে করে আওয়ামী লীগ সহই ভোটটা হতে হবে, বলেন না? আওয়ামী লীগের নাম বলে না, কিন্তু বলে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি হতে হবে। রাস্তা ভালো না খারাপ জানি না, ছাত্ররা মানেনি, সাধারণ মানুষ মানে নাই, রাজপথে নেমেছে, এখন আওয়ামী লীগের ব্যাট করে দিতে গেছে। কিন্তু তার আগে পর্যন্ত উনি ওরকম করতেন। ইউনিস সাহেব সম্পর্কে আবার তার প্রতি খুবই সম্মান দেখাচ্ছি। আর আমি সব জায়গায় কথা বলেছি, উনি আবার ডাইরেক্ট শিক্ষক ছিলেন, তো আমাকে পড়িয়েছেন। আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। উনি ভালো শিক্ষক ছিলেন, উনি অর্থনীতি ভালো বোঝেন, কিন্তু রাজনীতি কি ভালো বোঝেন? এর আগের বার একবার পার্টি করতে গেছেন না, মনে
মনে আছে আপনাদের? একটা দল করেছিল, তার নাম দিয়েছিল নাগরিক শক্তি। সেই দল করতো কিরকম করে? SMS দিত কেন? লোকজন তখন বলতো তার গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোনের যাতে ব্যবহার বেশি একটা ব্যবসা, সবাইকে সবাই ঠিক মতো কাজ করছে না। সবাইকে উনি SMS করে করে বেছে দিতেন, ওই পার্টিতে যোগদান। SMS করে পার্টি হয়? আমি বলি কি, ধরেন একজন ভালো ক্রিকেট প্লেয়ার, এখন কে বাংলাদেশের সবচেয়ে ভালো ক্রিকেট প্লেয়ার? জি, এখন কে? মিরাজ। মিরাজ অলরাউন্ডার হিসেবে ওয়ার্ল্ড নাম্বার 2, তাই তো? ওকে যদি ফুটবল খেলতে দেন, কি ফুটবল খেলতে পারবে? গিয়ে চট্টগ্রাম কোর্টে বক্তৃতা করেছে, বিরাট বক্তৃতা। আরো বেশি এফিসিয়েন্সি হবে, আরো বেশি টাকা ইনকাম করতে পারবে। আচ্ছা, আরো বেশি তারা পারবে কিরকম করে? খালি বিদেশ থেকে লোক আনলেই পারবে, উনি তো এরকম করে। ওনার যে সরকার আছে, সেই সরকারে উনি 4-5 জন বিদেশি কাবিনে, ওরা বাংলাদেশে জন্ম, বাংলাদেশে বড় হয়েছে, তারপরে বিদেশে চলে গেছে, বিদেশের পাসপোর্ট পেয়েছে, তাদেরকে নিয়ে এসছে। দেশের লোক যারা আছে তাদেরকে আরো বড় করে আরো বেশি দায়িত্বের জায়গায় দেওয়ার কাজ উনি খুব করেন। এই জন্যে উনি বিদেশ থেকে কোর্টে বিদেশের লোককে দিয়ে করেছেন। বলতে পারি বাঙালি সবটা ভালো না, বাঙালি অফিসারদের মধ্যে দুষ্কৃতিকারী আছে, চোর আছে, দুর্নীতিবাদ আছে, লুটেরা আছে। তো কোর্ট এক সময় খুবই বাজে অবস্থা ছিল, সর্বশেষে কিছু কিছু ভালো হয়েছে, কিন্তু এখন উনি যাদেরকে দেবেন তারা হয়তো ভালো করতে পারেন। দিয়েছেন, ওইটা খুব দ্রুত কাজ করে এবং খুবই বেশি পরিচিত সারা দিতে, খরচ বেশি দিতে হয়, এবং এইটা দিয়ে শেষ পর্যন্ত এরকম একটা সমস্যা হতে পারে যে আপনি সবই বিদেশিদের হাতে দিলেন। আমার আহ্বান হচ্ছে, এখন আমরা সবাই মিলে সচেতন ভাবে, আর যাই হোক এই সরকার তো চোর ডাকাতরা, শেখ হাসিনার মতো চুরি করবেন ডক্টর ইউনূস না, তাদের তাকে সেই রকম শ্রদ্ধা দিচ্ছি, কিন্তু বলছি দেশের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে সবার সাথে কথাবার্তা বলে সিদ্ধান্ত নেন, একা একা সিদ্ধান্ত নেওয়ার মধ্যে বক্তব্য থাকতে হবে। আমরা ভয় পাই, যেরকম করে করিডোর দিতে চেষ্টা করছে সেরকম করে বাকি জায়গায় যদি বিদেশিদের হাতে যাওয়ার চেষ্টা করা হয়, তার মধ্যে বড় ধরনের ঝুঁকি তৈরি হবে। ফারাক্কার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সাথে সাথে জনগণের সামগ্রিক অধিকার প্রতিষ্ঠার এই লড়াইয়ে আজকের এই কাজ যেন সফল হয়, এই আশা করি।